রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আবার একটা ক্লাস নিয়ে চলে আসলাম। এর আগে আমরা কি আলোচনা করেছিলাম একটু মনে করে দিই। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাকরণ কাকে বলে। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নাম ব্যাকরণ, এটা পড়েছিলাম আমরা। তারপর ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দটাকে আমরা ভেঙেছিলাম, সেখানে পেয়েছিলাম হচ্ছে বি যোগ আ যোগ বি যোগ অন। এখানে আমরা দুইটা উপসর্গ দেখেছিলাম, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আ। এবং ব্যাকরণ তৎসম বা সংস্কৃত ভাষা শব্দ, সেটা পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম যে বিভিন্ন ব্যাকরণবিদের গুণের নাম এবং তাদের ব্যাকরণ গ্রন্থ, তাই না? তাহলে গত ক্লাসে আমরা ব্যাকরণ সম্পর্কে পড়েছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় ব্যাকরণের কাঠামো, ব্যাকরণের মূল উপাদান বা ব্যাকরণের আলোচ্য বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় বা ব্যাকরণের মূল উপাদান, ব্যাকরণের মূল উপাদান, মূল উপাদান, ব্যাকরণের মূল কাঠামো, মূল কাঠামো। তোমরা সকলেই জানো যে এইগুলা যখন প্রশ্ন আমাদের আসে তখন কিন্তু আমরা এগুলা প্রশ্ন একটু সহজেই দিতে পারি যে চারটি। কিন্তু যখন তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে যাও, যদি আসে যে বচন, ব্যাকরণের কোন অংশে আলোচিত, বা হচ্ছে উক্তি, ব্যাকরণের কোন অংশে আলোচিত, তখন কিন্তু আমরা অর্ধেক বাস খাওয়ার মতো হয়ে যায়, তাই না? যে আমরা পড়ে গেছি, অর্ধেক মনে আছে অর্ধেক মনে নাই, এরকম একটা ব্যাপার চলে আসে। তো এই অধবাস দেওয়ার কাজ কিন্তু ব্যাকরণ আমাদের করে থাকে। কিরকম বাস দেয় বলো? ব্যাকরণ আমাদের অধবাস, এই যে অধবাস আমাদের ব্যাকরণ মাঝে মাঝে দিয়ে থাকে। এই অধবাস কথাটা মনে রাখলে ব্যাকরণের যে মূল উপাদান চারটি, সেটা কিন্তু চলে আসে। অয় হচ্ছে অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দ বা রূপতত্ত্ব। তাহলে আমরা একটা সাজিয়ে লিখি। প্রথমে হচ্ছে ধ্বনি, তারপর ধ্বনিতত্ত্ব, তারপর হচ্ছে শব্দতত্ত্ব। ধ্বনি থেকে যেহেতু শব্দ সেহেতু ধ্বনি, তারপর শব্দতত্ত্ব, তারপর হচ্ছে বাক্যতত্ত্ব, শব্দের পরে যেহেতু বাক্য আসে সেহেতু বাক্যতত্ত্ব, তারপর হচ্ছে অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। এখানে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম এবং অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাগার্থ। কেন শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়, কেন বাক্যতত্ত্বকে পদক্রম বলা হয়, বা কেন অর্থতত্ত্বকে বাগার্থ বলা হয়, এগুলা নিয়ে কিন্তু আমরা এগুলা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ধ্বনিতত্ত্ব। কিন্তু তোমরা সব দেখো, একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু তত্ত্ব শব্দটা রয়েছে, তাই না? এই তত্ত্ব শব্দের অর্থ কিন্তু হচ্ছে প্রদর্শন। আচ্ছা, এই তত্ত্ব শব্দের অর্থ কি বললাম বলো? প্রদর্শন করা। এই প্রদর্শন মানে হচ্ছে যে ধ্বনিতত্ত্বে ব্যাকরণের কোন কোনগুলো প্রদর্শিত হয়, বা শব্দ বা রূপতত্ত্বে ব্যাকরণের কোন কোন বিষয়গুলো প্রদর্শিত হয়, বা অর্থতত্ত্বে কোন কোন বিষয়গুলো প্রদর্শিত হয়, এটা বোঝানোর জন্যই কিন্তু এই তত্ত্ব শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। কি বলো? ধ্বনিতত্ত্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। তাহলে যখন আমরা তত্ত্ব আলোচনা করতে যাব, তার আগে আমাদের জানা দরকার যে ধ্বনি কি। আমরা সকলেই জানি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই বলা হয় ধ্বনি। কি বললাম বলো? যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলা হয়। বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে, আওয়াজকেই ধ্বনি বলে। আসলে বাকযন্ত্রটা এখন কি? বাকযন্ত্র, কথা বলার জন্য আমরা যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি সেগুলাই কিন্তু আমাদের বাকযন্ত্র। যেমন হচ্ছে ফুসফুস, কণ্ঠনালী, জিহ্বা, আলা জিহ্বা, শক্ততালু, কমলতালু, দন্ত, মূর্ধা, নাসিক্য, ওষ্ঠ, সবকিছু মিলে কিন্তু আমাদের বাকযন্ত্র। তার মানে আমরা যখন ধ্বনিতত্ত্ব আলোচনা করতে যাব, তখন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অবশ্যই ধ্বনি
এবং বাকযন্ত্র এই বিষয়গুলো কিন্তু চলে আসবে, যেমন ধ্বনি দল, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিন্যাস, এক কথায় যে কোনো শব্দের মধ্যে, যে কোনো টপিকের মধ্যে যদি ধ্বনি শব্দটা উল্লেখ থাকে তাহলে সেটা কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও বাকযন্ত্রের উচ্চারণ প্রণালী, বাকযন্ত্রের উচ্চারণ প্রণালী এইগুলাও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমরা কি কি জানলাম? ধ্বনি শব্দটা যে শব্দের মধ্যে থাকবে সেগুলা সকল কিছু সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া বাকযন্ত্রের উচ্চারণ প্রণালী, বাকযন্ত্রের উচ্চারণের স্থান, এই সমস্ত বিষয়ও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শুধু কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি থাকবে, এর বাইরে কিছু থাকবে না? এরকম প্রশ্ন অনেকেই তোমরা ভাবছো। হ্যাঁ, অবশ্যই ধ্বনির কোনো লিখিত রূপ নেই। আমরা আগেই বলেছিলাম ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ বর্ণ। তার মানে হচ্ছে বর্ণ সংক্রান্ত সকল আলোচনাও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বর্ণ যেমন হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণ বিশ্লেষণ, বর্ণবিন্যাস এবং অক্ষর। ধ্বনি, বর্ণ এবং অক্ষর সংক্রান্ত বিষয়গুলোও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমরা জানলাম যে হচ্ছে ধ্বনি শব্দটা যদি উল্লেখ থাকে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, বর্ণ সংক্রান্ত সকল আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এবং অক্ষর সংক্রান্ত আলোচনার বিষয়ও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তোমরা জানো যে পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এখানে যেহেতু এই ধ্বনির ব্যাপারটা রয়েছে সেখানে এটাও কিন্তু সেজন্য এই সন্ধিও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আসো আমরা যে নত্যবিধান বা সত্যবিধানের কারেকশন করি। নত্যবিধান এবং সত্যবিধান। এখানে দেখো যে আমরা কোথায় মূর্ধন্য বসবে এবং কোথায় মূর্ধন্য ষয় এই বর্ণগুলা বসবে সেটা নিয়ে কিন্তু আমরা মানে কারেকশন করার চেষ্টা করি। তাহলে এখানে যেহেতু মূর্ধন্য একটা বর্ণ এবং মূর্ধন্য ষ একটা বর্ণ, এখানেও যেহেতু বর্ণের ব্যাপারটা চলে আসছে, যেহেতু নত্যবিধান এবং সত্যবিধানও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমরা কি জানলাম? আমরা জানলাম যে হচ্ছে ধ্বনিতত্ত্বে যে কোনো শব্দের মধ্যে যখন আমরা ধ্বনি কথাটা পাবো সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যে কোনো শব্দের মধ্যে যখন আমরা বর্ণ কথাটা পাবো সেটাও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবং অক্ষর, তার মানে ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই তিনটা বিষয় যখন আমরা কোনো শব্দে বা আলোচনার বিষয়ের মধ্যে থাকবে সেটাই কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি চেষ্টা করেছি সহজভাবে ক্লাসটা উপস্থাপন করার জন্য। তোমরা দেখে উপকৃত হলে তবে আমাদের ক্লাস করার প্রয়োজনীয়তা বাড়বে বলে আমি মনে করি। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।